মেয়েটার বৃদ্ধি পালিয়েছে। ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। রংপুরের গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জন হত্যাকাণ্ডে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, পুলিশের দেওয়া ঘটনার বর্ণনাকে ঘিরে ততই বাড়ছে নানান প্রশ্ন। সবচেয়ে আগে আসে ধর্ষণের অভিযোগের বিষয়টি। মরদেহ উদ্ধারের পর যৌন নির্যাতনের আলামত থাকার কথা বলেছে ডোম, কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন পরীক্ষায় ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। এমনকি মরদেহে যে তরল পদার্থকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল, ডাক্তার বলছে সেসব বীর্য নয়। আবার চিকিৎসা বিজ্ঞানের অনেক ছাত্র মনে করছেন হত্যা থেকে লাশ উদ্ধার পর্যন্ত এত দীর্ঘ সময়ে বীর্য স্বচ্ছ তরলে পরিণত হয়। তাহলে ডোম যেসব পদার্থ লাশের ভিতরে পেয়েছিল সেগুলো আসলে কি ছিল? এরপর আসে পুলিশের মূল বর্ণনা। পুলিশ বলছে শেষ রাতের দিকে দেবু নামের এক ব্যক্তির 3 তলা ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে লাফ দিয়ে গিয়ে ইয়াবা সেবন করেন অভিযুক্তরা। শব্দ শুনে গণপতি সেখানে গেলে তাকে হত্যা করা হয়। এরপর একে একে স্ত্রী, মেয়ে এবং ঘুমিয়ে থাকা 12 বছরের ছেলে প্রিয়মকেও হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন এখানেই, অভিযুক্তদের ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির ভবনে নির্মাণাধীন 3 তলার পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে কেন গণপতি চক্রবর্তীর বাসার ছাদেই যেতে হলো? আর যদি গণপতিকে দেখে হঠাৎ হত্যাকাণ্ড শুরু হয়, তাহলে ঘুমিয়ে থাকা শিশুটিকেও হত্যার প্রয়োজন কেন হলো? আরো বড় প্রশ্ন, মাত্র 2 জন মানুষ কিভাবে একে একে 4 জনকে কাবু করে হত্যা করলো? পুলিশের দাবি অনুযায়ী তারা তখনও মাদকাসক্ত ছিল। তাহলে এত দীর্ঘ সময় ধরে তারা পরিকল্পিতভাবে হত্যা, লুটপাট, আলামত নষ্ট ও ঘটনাস্থল সাজানোর মতো কাজ করলো কিভাবে? একজন মাদকাসক্ত মানুষের পক্ষে মানসিক স্থিতি বজায় রেখে এত নিখুঁতভাবে হত্যা করা কি আদৌ সম্ভব? আর হত্যাকারীরা মাদক নেওয়ার পরে অস্বাভাবিক অবস্থায় এত জনের উপর হামলা করলো, আর পুরো পরিবারের সবাই স্বাভাবিক থাকার পরেও কোনো প্রতিরোধই তৈরি করতে পারলো না? তারা চিৎকারও করলো না? মেয়ে আগামী চক্রবর্তী চাইলে কি পুলিশ বা প্রতিবেশীদের সে রাতে মোবাইল ফোনের সাহায্যের জন্য কল করতে পারতো না? পুলিশ বলছে হত্যার পর আসামিরা গোসল করেছে, খেজুর শশা খেয়েছে, আবার ইয়াবা সেবনও করেছে এবং প্রায় 6 থেকে 7 ঘন্টা ওই বাড়িতেই অবস্থান করেছে। 4টা খুনের পরেও তারা দ্রুত এলাকা থেকে না পালিয়ে বা গণপতি চক্রবর্তীর বাড়ি ত্যাগ না করে কেন ওই বাড়িতেই দীর্ঘ সময় অপেক্ষা করলো? সকালে বা দুপুরে পর্যন্ত হোমিওপ্যাথির চিকিৎসক গণপতির বাড়িতে রোগী, প্রতিবেশী বা আত্মীয়রা তো আসতে পারত বিভিন্ন দরকারে। এই ভয়টা কি আসামিদের মাথায় কাজ করেনি? এরপর জুমার নামাজের সময় রাস্তা ফাঁকা থাকার সুযোগে আসামিরা বাড়িটি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি হিন্দু অধ্যুষিত এলাকায় বের হওয়ার জন্য জুমার নামাজের সময় পর্যন্ত অপেক্ষা করতে কেন হলো? ভোরেই তো তারা বেরিয়ে যেতে পারত। এরপর আসে বিদ্যুৎ সংযোগের রহস্য। পুলিশ মরদেহ উদ্ধারের সময় দেখে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। স্থানীয় ইলেকট্রিশিয়ানের দাবি সংযোগটি এমনভাবে খোলা ছিল যা দেখে তার মনে হয়েছে কেউ ইচ্ছে করেই খুলেছে। তাহলে বিদ্যুৎ কখন এবং কে বিচ্ছিন্ন করেছিল? তাহলে কি হঠাৎ করে শুরু হওয়া হত্যাকাণ্ডের দাবি মিথ্যা? পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল বিদ্যুৎ সংযোগ? গণপতি চক্রবর্তীর শালিকা পূজা চক্রবর্তীর দাবি অনুযায়ী বাড়িতে 4টি মোবাইল ফোন থাকার কথা থাকলেও পুলিশ পেয়েছে মাত্র 2টি, সেগুলোও আবার ডিটারজেন্টের পানিতে ভেজানো। তাহলে বাকি 2টি ফোন গেল কোথায়? সবশেষে পুলিশের বক্তব্য অনুযায়ী মেয়েকে হত্যার সময় রশি ও গামছা দিয়ে এমনভাবে টানা হয়েছিল যে তার চোয়াল ভেঙে যায়। কিন্তু ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্যে চোয়াল ভাঙার আলামত না পাওয়ার কথা এসেছে। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। তাহলে প্রশ্ন একটাই, পুলিশের বর্ণনা, ঘটনাস্থলের আলামত এবং ফরেনসিক তথ্য সবগুলো কি একই গল্প বলছে? এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর না পাওয়া পর্যন্ত রংপুরের 4 খুনের রহস্য পুরোপুরি উন্মোচিত হয়েছে এমন কথা বলা খুবই কঠিন। হাসান জিহাদি, মানবকণ্ঠ।